Bonjour à toutes et à tous. Bon, bonjour না বলে বলাই যেতে পারে যে bonsoir à toutes et à tous. তো শুভ সন্ধ্যা সবাইকে। আমি চলে আসলাম আপনাদের 2026 সালের একটি নতুন লাইভে। যারা আমাকে দেখতেছেন আপনারা একটু দয়া করে আমাকে কনফার্ম করবেন যে আমার কথাগুলো কি আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা এবং সবকিছু আপনারা ঠিকঠাক ভাবে দেখতে পারতেছেন কিনা সিম্পলি। আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি যে আমাদের সাথে সবাই যুক্ত হোক এবং অবশ্যই লাইভটি শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে সিভিক এর উপরে একটা লাইভ হচ্ছে, যেহেতু এই পেজটি আমাদের নতুন, অনেকেই আমাদের সাথে জয়েন নেই। আর এই সিভিক পরীক্ষাটা নিয়ে যেহেতু অনেকেরই অনেক সংশয় আছে আমাদের মধ্যে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই তথ্যগুলো, আজকের তথ্যগুলো এবং আজকের পরীক্ষার টপিকস গুলো, এই জিনিসগুলো অনেকের অনেক কাজে আসবে। তো আপনারা লাইভটি শেয়ার করে দিতে পারেন যাতে সবাই এই লাইভটি সম্পর্কে অবগত হয়। মুসোয়া, আমাকে একটু বলেন যে আপনারা কি আমার কথা ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, এটা যদি একটু আমাকে বলতেন তাহলে খুবই ভালো হইতো, আমরা শুরু করতে পারতাম। দেখা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার, très bien। তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের 2026 সালের এই প্রথম লাইভে। নরমালি আমার মনে হয় যে লাস্ট লাইভ ক্লাস করেছিলাম আমি 2022 সালে, এবং সেটা ছিল ফরাসি ভাষা শিক্ষার উপরে। তো সেই জায়গা থেকেই আসলে আমাকে আপনারা অনেকেই চিনেন শুভ দাস হিসেবে, ফরাসি ভাষা শিক্ষক হিসেবে। কিন্তু আমি সাধারণত 2016 সাল থেকে ফরাসি ভাষা শিখে থাকি, এবং 10 বছর খুব কাছাকাছি চলে আসবে এই আমার শিক্ষকতার অভিজ্ঞতা। তো আমরা এই বর্তমানে খুবই সিভিক পরীক্ষাটা নিয়ে খুবই চিন্তিত। তো আপনাদের জন্য আমিও চিন্তিত, যেহেতু আমার ভাষা শিক্ষার ক্লাসের পাশাপাশি অ্যাভেলেবেল মানে সিভিক পরীক্ষার ক্লাস নিতে পারতেছিলাম না। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি এবং চিন্তা করেছি আসলে যে কিভাবে আপনাদের টাচে আসা যায়, কিভাবে এই বিষয়টা আপনাদের জন্য সহজে আনা যায়, যে জিনিসটা আপনাদের জন্য অবশ্যই আমরা আনার চেষ্টা করেছি ফরাসি ভাষা শিক্ষার ক্ষেত্রে। তো আপনারা লাইভটি শেয়ার করতে পারেন যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়। তো আমরা আজকের সিভিক লাইভ ক্লাসটি শুরু করি। প্রথম আমাদের জানি আসলে বেসিক জিনিসগুলো, সিভিকটা কাদের জন্য দরকার এবং পরীক্ষাটা কি কি বিষয়ের উপরে হবে, কত মার্কের উপরে হবে, এবং আপনি কতটুকু সময় পাবেন এই সিভিক পরীক্ষা দেওয়ার জন্য। এক্সামা সিভিক, এখানে যে বিষয়টা সেটা আমাদের এক্সামা
সিভিকের ক্ষেত্রে তিনটা কিন্তু আলাদা পরীক্ষা। তিনটা আলাদা পরীক্ষা কেন? কারণ 2 থেকে 4 বছরের কার্ডের জন্য যারা আবেদন করবে তাদের সাধারণত ভাষা শিক্ষার লেভেল কিন্তু আছে হচ্ছে আদো। তো স্বাভাবিক একজন ব্যক্তি আদো লেভেল নিয়ে যতটুকু ফরাসি ভাষা সম্পর্কে জানবে, যতটুকু ফ্রান্স সম্পর্কে জানবে, ততটুকু কিন্তু হচ্ছে একজন যে জাতীয়তার জন্য আবেদন করবে ততটুকু পরিমাণ জানবে না। এই কারণে 2 থেকে 4 বছরের কার্ডের জন্য হচ্ছে এক ধরনের সিভিক পরীক্ষা হবে, আপনার কাদ্য রেজিডেন্ট জন্য এক ধরনের সিভিক পরীক্ষা হবে, এবং যারা জাতীয়তার জন্য আবেদন করবে তাদের হচ্ছে এক ধরনের সিভিক পরীক্ষা হবে। এখন কারা কোন ধরনের সিভিক দিবেন? যাদের ইতিমধ্যে 1 বছরের কার্ড আছে তারা হচ্ছেন এক্সামা সিভিক দিবেন, যেটার নাম হচ্ছে লেখা সে এসতে। তো সে এসতে মানে হচ্ছে যাদের প্রথম আপনার টিথলো সেজোর ডিমান্ড করছেন, এখন হচ্ছে প্রথম টিথলো সেজোরের ডিমান্ডের জন্য সিভিক পরীক্ষার প্রয়োজন নাই সার্টিফিকেটের। তবে আপনার 1 বছরের একটা কার্ড আছে কিন্তু আপনি 2 বা 4 বছরের কার্ডের আবেদন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার সিভিক পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আবার আপনার 2 অথবা 4 বছরের কার্ডের হচ্ছে 2 অথবা 4 বছরের কার্ড আছে কিন্তু আপনি 10 বছরের কার্ডের জন্য আবেদন করতে চাচ্ছেন, তখন আবার হচ্ছে আপনার সিভিক পরীক্ষা দিতে হবে। আবার 10 বছরের কার্ড আছে, এখন আপনি ন্যাশনালিটির জন্য আবেদন করতে চাচ্ছেন, তখন আপনার সিভিক পরীক্ষা দিতে হবে। সে এসতে মানে হচ্ছে আপনি প্রথম টিথলো সেজোর আবেদন করবেন 1 বছরের কার্ড, তখন আপনার এটার প্রয়োজন নেই। তো আমরা যদি হচ্ছে আর একটু ক্লিয়ার ভাবে এই জিনিসটা যদি বোঝার চেষ্টা করি, সেই ক্ষেত্রে মানে আরেকটু ভালো হয়। আরেকটু ক্লিয়ার ভাবে বলতে, অনেকেই জিজ্ঞেস করেন কার সিভিক লাগবে। মনে করেন এখানে একটা বিষয় হচ্ছে আপনার আপাতত আছে হচ্ছে আপনার 1 বছরের কার্ড। এখন 1 বছরের থেকে আপনি যখন 2 অথবা 4 বছরের কার্ডের জন্য আবেদন করবেন, তখন প্রথমত আপনার একটা A2 লেভেলের সার্টিফিকেট লাগবে। সেটা হতে পারে হচ্ছে TCF এর A2 অথবা হচ্ছে ডেলফ এর A2। পাশাপাশি আপনার লাগবে হচ্ছে এই সিভিক এক্সামের সার্টিফিকেট, এবং অবশ্যই সেটা 2 থেকে 4 বছরের লেভেলের যে সিভিক এক্সামের সার্টিফিকেট সেটা। তো A2 পরীক্ষা কিন্তু একটা, সিভিক এক্সামার পরীক্ষা কিন্তু আরেকটা, দুইটা কিন্তু আলাদা আলাদা এক্সাম। এরপরে আপনার 2 থেকে 4 বছর মানে 4 বছরের কার্ড অলরেডি আপনি আর আছে, এখন আপনি রিনিউ করবেন এবং 4 বছরের কার্ডই আপনি নিবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এই এক্সামা সিভিকের প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি আবার 4 বছরের কার্ড থেকে আপনি আবার হচ্ছে এই 10 বছরের কার্ডের জন্য যাবেন, সেই 10 বছরের কার্ডের জন্য আপনার তখন একটা পরীক্ষা দিতে হবে হচ্ছে ভাষা শিক্ষার জন্য বেআ। পাশাপাশি তখন আপনার আরেকটা পরীক্ষা দিতে হবে সিভিক এক্সামের জন্য, যেটা হচ্ছে আপনার 10 বছরের কার্ডের জন্য যতটুকু ফরাসি বা ফ্রান্স সম্পর্কে জানতে হবে ততটুকু। এরপরে হচ্ছে আপনার ইতিমধ্যে 10 বছরের কার্ড আছে, অথবা আপনি ইতিমধ্যে রেফুজিয়ে, তার মানে 10 বছরের কার্ড আছে, এখন আপনি এটা রিনিউ করে আবার 10 বছরের কার্ডে নিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সিভিক এক্সামের হচ্ছে প্রয়োজন নাই। তবে আপনি 10 বছরের কার্ড থেকে যখন হচ্ছে আপনি ন্যাচুরালিজাশন ন্যাশনালিটির জন্য আবেদন করবেন, তখন আপনার ভাষা শিক্ষার জন্য হচ্ছে বেদো এবং হচ্ছে এখানে আবার হচ্ছে সিভিক এক্সামার সার্টিফিকেটটা লাগবে। বলো, তো এই হচ্ছে সারসংক্ষেপ কাদের সিভিক এক্সামার সার্টিফিকেট লাগবে এবং কাদের সিভিক এক্সামার সার্টিফিকেটটা লাগবে না। তো এরপরে হচ্ছে আমরা এখন চলে যাই প্রশ্ন কয়টা থাকবে। তো আমাদের যে কিউসিএম থাকবে, কিউসিএম মানে হচ্ছে এমসিকিউ, সেখানে হচ্ছে 40টা প্রশ্ন থাকবে। 40টা প্রশ্নের মধ্যে 28টা থাকবে হচ্ছে বিভিন্ন ফরাসি সংস্কৃতি সম্পর্কে, আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে, ফরাসি বিভিন্ন ইনস্টিটিউশনের সম্পর্কে, এবং 12টা প্রশ্ন থাকবে মিজ অন সিচুয়েশন। মিজ অন সিচুয়েশন মানে হচ্ছে সিচুয়েশন ভিত্তিক হচ্ছে আপনার প্রশ্ন, এগুলো আমরা দেখব। এবং আমাদের যেটা হচ্ছে 5টা পার্ট থাকবে, 5টা পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে প্রিন্সিপ এ ভ্যালর de la রিপাবলিক, মানে হচ্ছে আমাদের প্রজাতন্ত্রের যেই ভ্যালু আছে এবং মূল নীতিগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে।
সিস্টেম ইনস্টিটিউশনাল এ পলিটিক, আমাদের ইনস্টিটিউশন সম্পর্কে জানতে হবে ফরাসি, যেমন পার্লামেন্ট, পার্লামেন্ট কি, সেনা কি, তো এবং রাজনীতি সম্পর্কে আমাদের 11টা প্রশ্ন থাকবে হচ্ছে ফ্রান্সের সম্পর্কে, 6টা প্রশ্ন থাকবে হচ্ছে ইনস্টিটিউশন এবং হচ্ছে পলিটিক, রাজনীতি সম্পর্কে। ধোয়া এ দোভোয়ার, আমাদের দায়িত্বগুলো কি কি এবং আমাদের অধিকারগুলো কি কি, সেটা নিয়ে থাকবে আমাদের 11টা প্রশ্ন। ইস্তোয়ার, জিওগ্রাফি এ কালচার, তাহলে আমাদের ইতিহাস, আমাদের ফরাসি ভূখণ্ড এবং হচ্ছে আমাদের যে কালচার, সংস্কৃতি, সেটা নিয়ে থাকবে হচ্ছে আমাদের 8টা প্রশ্ন। শেষমেশ আমাদের যেটা থাকবে ভিভre dans la société française, ফরাসি হচ্ছে আপনার সমাজে বসবাস করার জন্য আমাদের 4টা প্রশ্ন থাকবে। তো এইগুলো হচ্ছে মুখস্থ ঠোঁটস্থ করতে হবে, এরকম প্রশ্ন থাকবে আপনার 28টা, আর 12টা প্রশ্ন থাকবে যেটা হচ্ছে সিচুয়েশন ভিত্তিক, আপনি পড়বেন, পড়ার পরে আসলে বুঝতে পারবেন। বলা তো আমাকে একটু কনফার্ম করবেন যে আমার কথা আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছেন কিনা। ইতিমধ্যে আমাদের সাথে 82 জন সংযুক্ত আছেন, দয়া করে আপনারা লাইভটি শেয়ার করতে পারেন যাতে হচ্ছে সবাই অবগত থাকে এই গুরুত্বপূর্ণ লাইভটি সম্পর্কে। বলা এবং প্রত্যেক সপ্তাহেই কিন্তু আমাদের এই লাইভ ক্লাসটি হবে, তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো এখন আমরা হচ্ছে যে বিষয়টা দিতে পারি সেটা হচ্ছে আমরা সরাসরি এখন প্র্যাকটিসে চলে যাই, যে প্র্যাকটিস সেশন আছে আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে, আমরা হচ্ছে প্র্যাকটিসের দিকে চলে যাব। তো এখানে আমরা প্র্যাকটিস করব আমাদের হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, যেটা সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন। très bien মিসবাউদ্দিন, মের্সি বুকু আপনার কমেন্টের জন্য। আশরাফুল হক, মের্সি বুকু। তো আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম সেটা হচ্ছে www.bfriends.fr, এখানে কিন্তু আপনারা অনেক তথ্য পাবেন এই রিলেটেড, এবং এখান থেকে আমরা প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস করব। তো একটু পরিচয় করা গিয়ে আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা কি কি পাচ্ছেন? প্রথমত এখানে আপনারা 3 ধরনের আমাদের ক্লাস পাচ্ছেন ডিজিটাল প্ল্যাটফর্মে। ঘরে বসে সিভিক প্রস্তুতি, ঘরে বসেই ফরাসি শিখুন, এখানে আমাদের রেকর্ডেড ক্লাস আছে আপাতত A1 এর জন্য, যারা বাংলাদেশে, কানাডা বা ইলদোফন্সের বাহিরে থাকেন, অথবা যারা কাজে কর্মের জন্য স্কুলে যাওয়ার জন্য সময় পাচ্ছেন না, তো তাদের জন্য হচ্ছে আপনার অবশ্যই এই ক্লাসগুলো বেস্ট হবে, যেখানে হচ্ছে রেকর্ডেড ক্লাস আছে, কুইজ আছে, এবং হচ্ছে কুইজ রেকর্ডেড ক্লাস দেখার পরে আপনারা আবার হচ্ছে সেখানে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেটও কিন্তু অর্জন করতে পারবেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে। এগুলো আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। তো এখানে হচ্ছে 13 সপ্তাহের ক্লাস ভাগ করা আছে। সবকিছু হচ্ছে আপনার মোটামুটি বলবো যে আপনাদের হাতের নাগালে এখন এখানে। তো আপনারা হচ্ছে যখন সিভিক পরীক্ষার টেস্টে যাবেন, অবশ্যই সিভিকের জন্য আলাদা কিছু, এবং যারা ইতিমধ্যেই জানেন যে আমার 3টা বই বের হয়েছে, সেটা প্রথমত হচ্ছে ঘরে বসে সিভিক প্রস্তুতি, অনেকের হাতে ইতিমধ্যে চলে গিয়েছে, এবং নর্মালি আগামী সপ্তাহ থেকে আমাদের অফিওরাতে, ফসাবিক রাব্বানি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, সেখানে অ্যাভেলেবেল ভাবে পাবেন। আগামীকালও কিছু আসবে, আগামী পরশুও থাকবে। নর্মালি আগামীকাল আশা করি যে বিকাল থেকে হয়তো আপনারা আমাদের অফিসে পেতে পারেন, আর তাছাড়া আপনাদের চিরপরিচিত অ্যামাজন ওয়েবসাইটে আপনারা কিন্তু পাবেন। তা আমরা চলে যাই হচ্ছে আমাদের এখন মূল টপিকসে, সেটা হচ্ছে সিভিক প্রস্তুতি। তো এখানে আপনি যখন এই ঘরে বসে সিভিক প্রস্তুতিতে আপনারা যখন ক্লিক করবেন, তো আপনারা চলে যাবেন হচ্ছে এখানে সিভিকের 3টা কোর্স, সেখানে যেমন আছে জাতীয়তার প্রস্তুতির জন্য কোর্স, সেখানে আছে রেসিডেন্ট কার্ডের জন্য প্রস্তুতির জন্য কোর্স, এবং হচ্ছে 2 বা 4 বছরের কার্ডের প্রস্তুতির জন্য কোর্স। আমরা আজকে টেস্ট করি 10 বছরের কার্ডের প্রস্তুতির জন্য কোর্স। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে সবার জন্য কিন্তু সিলেবাস এক না। এখন একটা এক্সাম্পল মনে করেন, আপনার হচ্ছে 300 প্রশ্ন শিখতে হবে মনে করেন। তো এখন যে 2 থেকে 4 বছরের কার্ডের জন্য আবেদন করবে, তার 100 কোশ্চেন শিখতে হবে। যে 10 বছরের কার্ডের জন্য আবেদন করবে, তার 200 কোশ্চেন শিখতে হবে। যে হচ্ছে আপনার জাতীয়তার জন্য আবেদন করবে, তার 300 প্রশ্ন শিখতে হবে। মূল কথা,
প্রথম 100 প্রশ্ন কিন্তু সবার জন্য সেম থাকবে। 200 প্রশ্ন কিন্তু 10 বছরের কার্ড এবং জাতীয়তার জন্য সেমই থাকবে। এখন আপনি যত উপরের লেভেলে যাবেন তার মানে আপনার তত উপরের লেভেলের প্রশ্নগুলো জানতে হবে গ্লোবালি সবকিছু মিলে। যেমনটা আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রেও করি, যেমন আপনার B1 এর লেভেল লাগবে, তার মানে তো এই না যে আপনি A1 A B C D না শিখিয়ে আপনি B1 এ চলে যেতে পারবেন। তো এই জিনিসটাও কিন্তু হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তো এখন আমরা হচ্ছে মনে করেন চলে যাই 10 বছরের কার্ডের বিষয়ে। তো একটু আগে যেটা দেখাইলাম যে আমাদের 6টা টপিক্স এর উপরে হচ্ছে পরীক্ষা হয়, সেই টপিকস গুলো এখানে হচ্ছে ভাগ করে দেওয়া আছে আমাদের এই ওয়েবসাইটে, যেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের সিভিক প্রস্তুতি ক্লাস, যেটা বলেছিলাম, যেটা আমরা এখন থেকে প্রত্যেক সপ্তাহে করব। অবশ্যই আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, এই কারণে হচ্ছে আমরা একটু প্রথমত সিভিকের নিয়ম কানুন নিয়ে আলোচনা করলাম এবং হচ্ছে আমাদের কোথায় আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন নিজে নিজে সেগুলো সম্পর্কে ধারণা দিলাম। আপনাদের এখন যেটা কাজ থাকবে সেটা হচ্ছে আমরা একটা করে প্রশ্ন করব, সেখানে উত্তর আছে। আপনাদের কাজ থাকবে আমাকে বলা যে উত্তর কি আ, বে নাকি সে, অথবা 1 2 3 যে কোনো একটা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। কারণ আমরা এই সিভিক প্রস্তুতি ক্লাসে আমরা হচ্ছে ইন্টারেক্টিভ থাকবো, ঠিক আছে? একটা করে প্রশ্ন দেখবো, আপনারা প্রশ্নটা পড়বেন এবং সাথে সাথে কিন্তু উত্তর খুঁজবেন। এবং আরেকটা বিষয় হয়তো আমি মিস করে ফেলছি সেটা বলার জন্য, যে আপনাদের 45 মিনিট সময় থাকবে 40টা প্রশ্নের অ্যান্সারের জন্য, ঠিক এইভাবে। এবং সেখানে আপনার 32 পাইতে হবে, 32 পেলে আপনি পাস করতে পারবেন। এবং সিভিক পরীক্ষায় কিন্তু আলাদা কোনো লিসেনিং কিচ্ছু থাকে না, আপনার প্রশ্ন থাকবে 4টা করে অপশন থাকবে, আমি এখানে 3টা অপশন দিয়েছি, সেখান থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন, এরপরে আপনি হচ্ছে পরেরটায় যাবেন, আগেরটায় যাবেন, সেটা আপনি করতে পারবেন। তো আপনাদের যদি সিভিক নিয়ে কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং পাশাপাশি হচ্ছে আমরা এখন প্রশ্ন চলে যাই। আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনাদের না বললেই নয়, আমাদের প্ল্যাটফর্মে যখন আপনি এখানে শিখতে আসবেন, এখানে যখন আপনি এই সিচুয়েশন ভিত্তিক, থিম ভিত্তিক যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন প্রত্যেকটা আপনি কিন্তু প্রশ্ন এবং অ্যান্সারের জন্য বাংলা পাচ্ছেন, কারণ এখানে আমরা আপনাকে শেখাচ্ছি। যখন আপনার প্রশ্ন এবং বাংলা সহ প্রত্যেকটা থিম চেনা হয়ে যাবে, তখন কিন্তু আবার এখানে ফাইনাল এক্সাম দিতে পারবেন, যেখানে 40টা প্রশ্ন থাকবে একদম পরীক্ষার মতো করে। তো সেই ক্ষেত্রে আমরা 45 মিনিট দিই নাই, আপনার যাতে প্র্যাকটিসটা ভালো হয়, আমরা 40 মিনিট দিয়েছি। সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো বাংলা থাকবে না, আপনি সরাসরি পরীক্ষার মতোই আপনার শুধু ফরাসি থাকবে। আপনি ক্লিক করবেন, আপনার যদি হয় আপনি দেখতে পারবেন হয়েছে কিনা, পরের প্রশ্ন যাবেন। আপনার ভালোই ঝড়ে ভোগ মারতে পারতেছি, তো আপনি পরের প্রশ্ন যাবেন, আবার আগের প্রশ্নে আসতে পারবেন। নর্মালি আপনারা মেইন পরীক্ষার সময় কিন্তু এরকম পরের প্রশ্ন যাওয়া যায়, আগের প্রশ্ন যাওয়া যায়, এখানে যেরকমটা দেখতেছেন এরকমই। আর পাশাপাশি হচ্ছে এখানে যেটা মজার বিষয় সেটা হচ্ছে আপনি আনলিমিটেড টাইম প্র্যাকটিস করতে পারবেন। আপনার অবশ্যই কোর্স অনুযায়ী একটা ডিউরেশন থাকবে, যে আপনি এই কোর্সটা এই 2 মাসের মধ্যে শেষ করতে হবে, এই কোর্সটা 4 মাসের মধ্যে শেষ করতে হবে। তবে এই 2 মাস 3 মাস অথবা 4 মাসের মধ্যে আপনি আনলিমিটেড টাইম আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি আপনার লেভেলটাকে যাচাই করতে পারবেন। বলা ওকে। তাহলে এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের অনুশীলন। আমাদের প্রথম যে হচ্ছে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পাহো সে পাহে এসোয়া একুল, মানে বাবা মা সেপারেট হয়ে গেছে, সেই ক্ষেত্রে বাচ্চাদের যে হচ্ছে চয়েস। আমরা এখন আজকে থিম নিয়েছি হচ্ছে ধোয়া এ দোভোয়া, ঠিক আছে? ধোয়া এ দোভোয়া মানে আমাদের অধিকার এবং হচ্ছে কর্তব্য। তো এখন মা বাবা আলাদা হয়ে গেছে, সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য স্কুলটা চয়েস কে করবে? সেটা কি লে দো পাহো অনসম্বল, দুইজন অভিভাবক মিলে, নাকি লা মের décide, এটা হচ্ছে মা সেই ডিসিশন নেবে, নাকি হচ্ছে লো জুজ অটোমেটিকement, মানে বিচারক নিজে নিজেই হচ্ছে ডিসিশন নিয়ে নেবে? তো আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে হচ্ছে ডিসিশনটা আসলে কে নেবে, ডিসিশনটা কে নেবে। আমি আপনাদের কমেন্ট গুলো দেখবো, ডিসিশনটা কে নেবে, দেখি কার বা কয়জনের সঠিক উত্তর হয়। ওরা, আমি তো ভুলেই গেছিলাম যে আমি যে হচ্ছে আপনাদের সাথে লাইভ আছি। ওকে,
আমি একটু আমরা দেখি তাহলে আমাদের উত্তরটা কি হবে। তাহলে এখানে হচ্ছে এখন উত্তর দিতে পারতেছি না। ওকে, অনেক উত্তর দিচ্ছেন। হ্যাঁ, très bien, তাহলে আপনাদের উত্তর সঠিক, লেট দো। তাহলে আমরা যদি উত্তর সঠিক দেই, ওকে, très bien। পরের প্রশ্ন, তা আপনারা বুঝে গেছেন যে আমরা কিভাবে প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস করব। Est-il toujours possible de divorcer? বিবাহ বিচ্ছেদ কি সবসময় সম্ভব কিনা? তো বলছেন নো, seulement si l'un des conjoints est d'accord, না শুধুমাত্র যদি একজন পত্নী সম্মত হন। Oui, selon les procédures prévues par la loi, হ্যাঁ এটা সম্ভব, যে সমস্ত পদ্ধতিগুলো আইন দ্বারা নির্ধারিত। নো, seulement après 10 ans de mariage, না শুধুমাত্র আপনি 10 বছরের বিবাহের যখন সময় যাবে তখন আপনি এটা করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নের আনসার কি হবে? দ্বিতীয় প্রশ্নের আনসার কি হবে? একজন লিখছেন বে। হ্যাঁ, আপনার উত্তর সঠিক, 2-3 জন বুঝে গেছেন যে হ্যাঁ অবশ্যই সম্ভব, সেটা আইন অনুযায়ী। আমরা পরের প্রশ্ন যাই। রফু পেয়ে আমন্দ মানে জরিমানা দিতে অস্বীকার করলে সঠিক আচরণ কি হবে? এক্সিকিউটে ও এক্সারসে হকুক মানে যদি আপনি একটা জরিমানার প্রত্যাখ্যান করেন সেক্ষেত্রে আপনার রায়টা মানতে হবে অথবা আপিল করতে হবে। সোফিয়ার জস্টিস নিজেই নিজের বিচার করবেন। ইনিওহে মানে উপেক্ষা করা, আপনার আমন্দ আসছে, জরিমানা আসছে, কিন্তু আপনি এটা দেখো না দেখার ভান করলেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কোয়েশ্চন থোয়া অ্যান্সার কোনটা হবে? কোয়েশ্চন থোয়া অ্যান্সার কোনটা হবে? অনেকে বে দিতেছেন, এখন এটা কি আগের প্রশ্ন না পরের প্রশ্ন এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আপনারা একটু কিউ থ্রি দিয়ে আনসার করতে পারেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, অনেকে দিতেছেন, তার মানে এখানে অবশ্যই আনসার হবে, কারণ আমাদের জরিমানা যদি আসে জরিমানা দিয়ে দিতে হবে, অথবা আমাদের জরিমানার সাথে যদি আপনি একমত না হন এটার বিরুদ্ধে আপিল করতে হবে। পরের প্রশ্ন, ও নন্দ কোয়া l'État justifie-t-il la restriction des droits? মানে কার নামে রাষ্ট্র অধিকারের উপরে বিধিনিষেধ আরোপকে সমর্থন করে, মানে কার নামে, ঠিক আছে? ও নুন জু কমফর্ট পার্সোনাল des élus, মানে নির্বাচিত যে কর্মকর্তারা আছে তাদের ব্যক্তিগত নামে। ও নুন দো l'ordre public মানে জনশৃঙ্খলা, দোলা সিকিউরিটি নিরাপত্তা, et du respect des droits d'autrui এবং অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে। ও নুন দোলা religieux majoritaire মানে সংখ্যাগরিষ্ঠের ধর্মের উপরে। তো তার মানে একটা দেশে যদি আইন মানাইতে হয় তো সেক্ষেত্রে এই আইনটা কিসের উপরে ভিত্তি করে তারা তৈরি করবে? সেটা কি শুধুমাত্র যারা নির্বাচিত ব্যক্তিবর্গ আছে তাদের কথা শুনে, নাকি জনগণের জনশৃঙ্খলার জন্য হিসাব করে, নাকি শুধুমাত্র দেখবে যে একটা দেশে সংখ্যাগরিষ্ঠ কোন ধর্ম আছে সেটা দেখার মাধ্যমে? তো অনেকেই লেখছেন কাত বে। একজন বাবু হাসন লেখছেন ফয়সাল আহমেদ লেখছেন বে। অনেক অ্যান্সার দিতেছেন। তাহলে এটা হবে অবশ্যই বে, কারণ যে কোনো দেশের আইন হয় সেটার জনসাধারণের উপরে, অবশ্যই সেটা কোনো নির্বাচিত কর্মকর্তাদের জন্য না এবং সংখ্যাগরিষ্ঠতার জন্য না। পরের প্রশ্ন যাই। লা পেন দো মর এ মৃত্যুদণ্ড হলো, মৃত্যুদণ্ডটা কি? লেগাল মে সলমো অন্তন্দ গ্যার আইনগত কিন্তু শুধুমাত্র যুদ্ধের সময়। আবুলি এ ইন্টারডিট পার লা কনস্টিটিউশন ফ্রান্সাইজ মানে ফরাসি সংবিধানের দ্বারা মৃত্যুদণ্ড একদমই নিষেধ বা বিলুপ্ত হয়ে গেছে। অটোরিজে সলমো pour les crimes contre l'État, শুধুমাত্র সেই ক্ষেত্রেই এটা অনুমোদিত যদি কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু করে থাকে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ করে থাকে। তো সেই ক্ষেত্রে কি হবে এটা? লা পেন দো মর এ আমাদের 5 নম্বর উত্তর।
ভোয়ালা, একজন লিখছেন জামরুল ইসলাম, সবার আগে অ্যান্সার দিয়েছেন হচ্ছে বে, তো আপনারটা হচ্ছে সঠিক। কোয়েশ্চন 5, অবশ্যই ফরাসি সংবিধানে আপনার হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে আপনার ফাঁসি দেওয়া বা মৃত্যুদণ্ড দেওয়া, কারণ ফরাসি দের মতে আমরা যেহেতু একটা জীবনদান দিতে পারি না, তো সেই ক্ষেত্রে আমাদের একটা জীবন নিয়ে যাওয়ার মতো অধিকার নাই। হ্যাঁ, তাকে 20 বছর, 25 বছর, 30 বছর জেল দেওয়া হোক, কিন্তু তাকে মৃত্যুদণ্ড না দেওয়া হোক, সেটা আপনার যুদ্ধের সময় হোক না কেন, এবং সেটা হচ্ছে আপনার রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধী হোক না কেন। পড়া, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। সেই ক্ষেত্রে হচ্ছে কোয়েশ্চন 6, কি peut demander à avorter, কে গর্ভপাত করার জন্য অনুরোধ করতে পারে, মানে অনেক সময় অ্যাবর্শন করা আমরা যেটা বলি। ইউনিকement les femmes mariées, শুধুমাত্র বিবাহিত মেয়েরাই হচ্ছে গর্ভপাত করাইতে পারবে। toute femme enceinte qui ne souhaite pas poursuivre sa grossesse, সকল গর্ভবতী মেয়ে বা মহিলা যারা হচ্ছে প্রেগনেন্ট হতে চায় না, মানে প্রেগনেন্ট বলতে যারা হচ্ছে আপনার মা হইতে চায় না, দলে দিলে লেগো মানে হচ্ছে আইনি সময়ের মধ্যে, অবশ্যই একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে আপনার অ্যাবর্শন করতে হয়। ইউনিকement les femmes de nationalité française, শুধুমাত্র ফরাসি জাতীয়তার মহিলারাই হচ্ছে গর্ভপাতের জন্য অনুরোধ করতে পারবে, কিন্তু অন্য কেউ পারবে না। এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যখন নিজে এক্সাম সিভিকের পরীক্ষা দিয়েছি, আমি হচ্ছে এক্সাম সিভিকে কিন্তু এই প্রশ্নটা পেয়েছি, কারণ হচ্ছে একটা বিষয় যে ফরাসি সরকার ভালোভাবেই জানে যে অনেক দেশই আছে যেখানে গর্ভপাত করা নিষেধ, অনেক ধর্মে আছে গর্ভপাত করা নিষেধ, কিন্তু সে কি ফরাসি আইন জানে কিনা এটা পরীক্ষার জন্যই কিন্তু সিভিক এক্সামের পরীক্ষা। তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তো ইতিমধ্যে আমাদের সাথে হচ্ছে 95 জন আছেন। আমি বলবো যে একটু লাইভটা শেয়ার করে দেন, যাতে আপনাদের সাথে অন্যরাও পার্টিসিপেট করতে পারে এবং অবগত হয় যে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার রাত 10:30 থেকে 11:30টার মধ্যে লাইভটা হবে, এবং এই সময়টা চয়েস করেছি একমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা ফ্রি সময়ে আমার সাথে হচ্ছে লাইভ ক্লাসটি করতে পারেন। এবং আরেকটি বিষয়, আগামীকাল বুধবার কিন্তু আবার একই সময়ে 10:30টায় কিন্তু ফরাসি ভাষা শিক্ষার উপরে লাইভ হবে। তো সেই ক্লাসটিতে আসার জন্য আপনাদের স্বাগতম, কারণ আপনারা যত বেশি হবেন আমার মোটিভেশন তত বেশি থাকবে আপনাদের পাশে থাকার জন্য। বলা, তাহলে এখানে হচ্ছে অবশ্যই হচ্ছে অনেকে প্রশ্নের উত্তর দিয়ে ফেলছেন। কোয়েশ্চন বে, toute femme enceinte qui ne souhaite pas poursuivre sa grossesse, মানে সকল গর্ভবতী মহিলা যিনি হচ্ছে গর্ভাবস্থাটা আর চালিয়ে যেতে চাচ্ছে না। চলে যাই আমরা হচ্ছে পরের প্রশ্ন। অনসেন আলুমে নুই, মানে হচ্ছে অনসেন মানে হচ্ছে দোকানের সাইনবোর্ড গুলো, এগুলো কি রাত ভরে চালিয়ে রাখা, মানে কেমন বিষয়টা? উই আচির ক্লিয়ন, হ্যাঁ গ্রাহক টানতে আমরা এটা চালিয়ে রাখবো। নো এতান্ত সনো রেগলমো, না নিয়ম অনুযায়ী বন্ধ রাখতে হবে। সি পে ইলেকট্রিসিতে, হ্যাঁ আপনি এটা চালিয়ে রাখতে পারেন যদি আপনি ইলেকট্রিসিটি পে করেন। ও, তাহলে অবশ্যই আমি যখন বাংলা করে দিচ্ছি জিনিসটা কিন্তু আপনাদের জন্য অনেকটা সহজ মনে হইতেছে এবং ঠাস টুস আনসার দিয়ে দিতে পারতেছেন, ঠিক আছে? তবে অবশ্যই যেটা করতে হবে, অবশ্যই এই যে বাংলার পাশে ফরাসি দিয়েছি, এই ফরাসি গুলো এই যে অনসেন মানে কি, এরপরে হচ্ছে এই যে এতান সোলো হেগলোমো এগুলোর মানে কি, এইগুলো জানার জন্যই কিন্তু পাশে বাংলা দেওয়া হয়েছে, যাতে আপনি নিজে নিজে যখন পড়বেন, অবশ্যই আমার সিভিক পরীক্ষার যে বইটা করা হয়েছে সেখানেও সকল হচ্ছে প্রশ্নগুলো নৈমিত্তিক আকারে দেওয়া হয়েছে, এবং অবশ্যই আমাদের যে ওয়েবসাইট সেখানেও নৈমিত্তিক আকারে বাংলা সহ দেওয়া হয়েছে, যাতে আপনি শেখার সময় মুখস্থ করে ফেলতে পারেন সব তথ্যগুলো। পরের প্রশ্ন, ইমেল বঙ্ক দমন্দ কোদ, মানে ব্যাংক কোড চাইলে কি করবেন? রেপন্ড, মানে তার কোডটা দিয়ে দিবেন। সিনালেলা খোদ, এটা যে একটা প্রতারণা, এটা রিপোর্ট করবেন ব্যাংকে যে আপনার কাছে কোড চাওয়া হয়েছে। দনে কোড, মানে কোড দিয়ে দিবেন। তাহলে কোড চাইলে কাউকে সে উত্তর দিবেন, অথবা ব্যাংকে জানাবেন, অথবা হচ্ছে আপনি কোডটা দিয়ে দিবেন। তাহলে এটার আনসার কোনটা হবে? হ্যাঁ, এটা হচ্ছে সিনালেলা খোদ। পরের প্রশ্ন, লিমিটেশন de liberté pour l'intérêt général, মানে সাধারণ স্বার্থে জনস্বাধীনতার কি সীমাবদ্ধতা আছে বা সীমাবদ্ধতা, এটা কোথায়? l'interdiction de manger certains aliments, খাবার নিষিদ্ধ করা। interdiction de manifester pour sécurité,
নিরাপত্তার কারণে বিক্ষোভ নিষিদ্ধ করা। l'obligation d'avoir une religion মানে হচ্ছে ধর্ম মানে থাকাটা বাধ্যতামূলক করা। তো সাধারণ স্বার্থে স্বাধীনতা সীমাবদ্ধতা কোন জায়গায় হইতে পারে? এটা কি আপনার ধর্ম নিয়ে কোনো ধরনের সীমাবদ্ধতা আনতে পারবে রাষ্ট্র? আপনার খাবার নিয়ে কি আনতে পারবে? নাকি নিরাপত্তা কারণে কোনো কাজে এটা তারা নিষিদ্ধ করতে পারবে? তো এটা হচ্ছে কোয়েশ্চন অফ, আপনারা উইতে আছেন, একজন বে আনসার দিচ্ছেন। ওকে, তাহলে এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ নফ হচ্ছে বে, অবশ্যই নিরাপত্তা জনিত কারণে যে কোনো জায়গায় যে কোনো কিছুতে অবশ্যই ফরাসি সরকার হস্তক্ষেপ করতে পারে, সেটা শুধুমাত্র কোনো ধর্মের কারণেও না, শুধুমাত্র কোনো খাবার টাবারের এগুলোর কারণেও না। exemple d'assistance à personne en danger মানে বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনার সহায়তার উদাহরণ কোনটা হইতে পারে? prier pour la personne, আপনি সেই ব্যক্তির জন্য প্রার্থনা করবেন। alerter les secours 18 অথবা 15, আপনি জরুরি সেবাকে জানাবেন। no rien faire, কিছুই করবেন না। একজন ব্যক্তি দেখছেন সে বিপদে পড়ছে, আপনি কিছু না করে আপনি আপনার মতো চলে গেলেন, তো কোনটা করতে হবে? ভোলা, তাহলে এটাও আমরা দিয়েছি হচ্ছে বে। তাহলে ফলাফল দেখুন তো আমাদের একটা ভুল গেছে, হ্যাঁ হ্যাঁ কোনটা ভুল গেল এটা তো দেখতে হবে। তারপরও আমাদের হচ্ছে কোনোটা হয়তো আমি ভুল চাপ দিয়েছি, তবে আপনি স্কোর কত পেয়েছেন অবশ্যই সেটা দেখতে পারবেন, যেমন 10-এর মধ্যে 9 হয়েছে, অথবা প্রথমটা হয়তো আমি ভুল ক্লিক করছিলাম। তো এখানে হচ্ছে 90% স্কোর। তো আমরা যখন শিখবো সেখানে হচ্ছে অবশ্যই আমরা 10টা করে শিখবো যাতে আমাদের মনে থাকে, এবং আমরা যখন পরীক্ষা দেবো তখন 40টা। এখন আমরা দেখলাম ধোয়ায় দোয়া, মনে করেন আমরা একটা যাই হচ্ছে মিজন সিচুয়েশন মানে সিচুয়েশন ভিত্তিক, দেখি এটা আপনারা কতটুকু পারেন। যেহেতু আমরা 11টা 6 বাজে, আমরা আরেকটা কোশ্চেন এখানে সলভ করি। আগামী সপ্তাহ থেকে এরকম করতে পারি আমরা সরাসরি হচ্ছে এক্সামাবলো 40টা করে কোশ্চেন আমরা সলভ করতে পারি। Voilà, des habitants signent une pétition pour créer une piste cyclable. তো কিছু হচ্ছে অধিবাসী, তারা অধিবাসী বলতে যারা হচ্ছে বসস্থানকারী বা বাসিন্দা, তারা একটা পিটিশন সাইন করলো একটা সাইকেল লেনের জন্য। এফের জুরিদিক, এটার আইনি প্রভাব কি হইতে পারে? Elle peut être transmise à la collectivité mais ne l'oblige pas, তো এটা কর্তৃপক্ষের কাছে পাঠানো যেতে পারে কিন্তু এটা কর্তৃপক্ষকে বাধ্য করে না। Elle crée immédiatement la piste, মানে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পৃষ্ঠা তৈরি করে দিবে। Elle remplace un vote municipal, মানে হচ্ছে এটি একটা পৌর ভোটের বিকল্প হইতে পারে পেটিশনটা। তো এখানে অ্যান্সার কি হইতে পারে? আমাদের আবার মিজন সিচুয়েশনের মধ্যে কোয়েশ্চন সেটা কি হইতে পারে? হ্যাঁ, একজন উত্তর দিয়েছেন ওকে, আমরা দেই ওকে। হ্যাঁ, আপনি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন, কিন্তু সেটা মানবে কি মানবে না সেটা অবশ্যই তাদের কথা। এরপরে চলে আসি donner et refuser parce qu'il est homosexuel, মানে একজন রক্তদাতা সে মানে রক্তদান করতে পারবে না কারণ সে হচ্ছে একজন সমকামী। এস লেগাল, এটা কি বৈধ কিনা? উই pour des raisons morales, হ্যাঁ নৈতিক কারণে তাকে রক্ত দিতে দেওয়া যাবে না। Non, les critères doivent reposer uniquement sur la sécurité sanitaire, না, শুধুমাত্র আপনি তাকে বিধি নিষেধ করতে পারেন যদি কোনো আপনার স্বাস্থ্যগত ভাবে নিরাপত্তার কারণে। উই car le personnel choisit librement, হ্যাঁ কারণ কর্মীরা অবাধেই বেছে নিতে পারেন সে কাকে রক্ত দিতে দিবে, সে কাকে রক্ত দিতে দিবে না। তাহলে আমাদের হচ্ছে কোয়েশ্চন 2, এটা কি হতে পারে? কোয়েশ্চন 2 অনেকেই দিয়েছেন ওলালা, তো এটা সমস্যা। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে যদি একজন সমকামীকে আপনি কোনো একটা বলবো যে কোনো একটা জায়গা থেকে আপনি যদি তাকে বাধা দেন কোন একটা কিছু না করতে, তো সেই ক্ষেত্রে আপনি তাকে ডিসক্রিমিনেশন করতেছেন। এবং ফ্রান্সে অবশ্যই যেটা হচ্ছে আমরা জানি যে মূল নীতি লিবার্তে এগালিতে ফ্রাটার্নিতে। তো এখন এই যে এগালিতে
ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। tous les citoyens ou les mêmes droits et les mêmes devoirs, প্রত্যেক নাগরিকের সমান কর্তব্য এবং সমান অধিকার, quel que soit leur sexe, তাদের সেক্স মানে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ যাই হোক না কেন, quelle que soit leur nationalité, quelle que soit leur religion, quelle que soit leur origine, তাদের রিলিজিয়ন যাই হোক না কেন, অরিজিন যাই হোক না কেন, কালার যাই হোক না কেন, সবার সমান অধিকার। তাই একজন হোমোসেক্সুয়াল হোক না কি হোক, সবার আগে সে একজন নাগরিক, তাকে সকল ধরনের অধিকার দিতে হবে। Voilà. এরপরে un conducteur est contrôlé avec 0,7 d'alcool par litre de sang. তো একজন গাড়ি চালক সে রক্তে প্রতি লিটারে 7 গ্রাম করে অ্যালকোহল পাওয়া গেছে। quelle est la bonne réaction? এখন তার সঠিক প্রতিক্রিয়া কি হওয়া উচিত? tenter de négocier sur place, সেখানেই কি করা, নেগোশিয়েট করা মানে আলাপ আলোচনা বা আপোষ করার চেষ্টা করা পুলিশের সাথে, যেটা আমরা অনেক সময় বাংলাদেশে করে থাকি, ভাই একটু সাইডে আসেন, বা পুলিশ নিজেই বলে ভাই একটু আসেন। দয়া করে এটা খারাপ ভাবে নেবেন না, একটু জোকস হিসেবে নিলাম। ফুই হলো কন্ট্রোল, এখন কন্ট্রোল থেকে পালিয়ে যাওয়া, দৌড়িয়া যে হাই হাই আমাকে তো ধরে ফেলবে। reconnaître l'infraction et accepter les sanctions prévues par la loi, অপরাধটা স্বীকার করে নিতে হবে এবং আইন অনুযায়ী নির্ধারিত শাস্তি মেনে নিতে হবে। তো এখানে তাহলে আমাদের কোয়েশ্চন 4 অ্যানসারটা কি হবে? হ্যাঁ, মোহাম্মদ আশরাফ লিখেছেন 3 হচ্ছে সে হবে, অবশ্যই আমাদের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। ঠিক আছে, ওকে। ইউন কন্দিদাত ভুয়ালে, একজন কন্দিদাত যে হচ্ছে একটা হিজাব পরা, postule dans un supermarché, সে একটা সুপারমার্কেটে চাকরির আবেদন করলো। l'employeur la rejette, যে হচ্ছে চাকরিদাতা সে তাকে রিজেক্ট করলো। pour ce motif, এই কারণে, এই মোটিভটার কারণ। est légal, এটা কি আপনার লিগ্যাল কিনা? oui, হ্যাঁ, car l'employeur refuse tous les signes religieux, কারণ নিয়োগকর্তা সমস্ত ধর্মীয় চিহ্নই প্রত্যাখ্যান করে। oui, si les clients sont gênés, হ্যাঁ, যদি গ্রাহকরা অস্বস্তি বোধ করে। non, c'est une discrimination fondée sur la religion, না, এটি ধর্মের ভিত্তিতে একটা বৈষম্য। তো কোন ক্ষেত্রে এখানে একজন এমপ্লয়ার, সুপার মার্কেটের এমপ্লয়ার কি হচ্ছে একজনকে প্রত্যাখ্যান করতে পারবে এই কারণে নাকি না? ওকে, কোয়েশ্চন 4 অনেকে হচ্ছে সে দিতেছেন। ওকে, যদি এটা ক্লিক করি আপনারাই সঠিক, সেটা হচ্ছে অবশ্যই একটু আগে যেটা বললাম, ডিসক্রিমিনেশন করা যাবে না। তবে সেটা হচ্ছে আমরা জানি যে ফরাসি যখন আপনি গভর্নমেন্ট, একটা জিনিস গুরুত্বপূর্ণ, লালা ইসিতে মানে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে কি? l'état est neutre envers les religions, মানে রাষ্ট্রের কোনো ধর্ম নাই। তো সেই ক্ষেত্রে আপনি যখন রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে বা সরকারি কোনো প্রতিষ্ঠানে জব করতে যাবেন, তখন কিন্তু হচ্ছে আপনার ধর্মীয় পোশাক পরিধান করা নিষেধ। কারণ রাষ্ট্রের যেহেতু কোনো ধর্ম নাই, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে জব করতে গেলে কোনো ধর্মীয় পোশাক, কোনো ধর্মীয় সাইনও রাখা যাবে না। কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে আপনি রাখতে পারেন, বলা এটাই বোঝানো হচ্ছে। এখন অনেকে আছে হয়তোবা এটা আপনাকে নিষেধ করবে, অবশ্যই সেই ক্ষেত্রে আপনি এই প্রশ্ন থেকে বুঝলাম যে আপনার অধিকার আছে কাজ করার, এমপ্লয়ারের অধিকার নাই আপনাকে কাজ থেকে বের করে দেওয়ার। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ইচ্ছা করলে লিগ্যাল অ্যাকশন নিতে পারেন ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে। Un conducteur est contrôlé avec cette virgule. Ok, quelle est la bonne réaction? এটা অলরেডি আমরা দেখছি। Ok. Un homme se présente à la mairie pour une démarche administrative. তো একজন ব্যক্তি পৌরসভায় গেল এবং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য গেল। et refuse de s'adresser à un agent public en raison de son sexe, এবং তার সে হচ্ছে একজন সরকারি কর্মকর্তার কাছে গেল না, বা নারী সরকারি কর্মকর্তার কাছে গেল না তার লিঙ্গের কারণে, মানে সে একজন নারী দেখে তার কাছে আমি গেলাম না, বা একজন পুরুষ দেখে তার কাছে আমি গেলাম না। ঠিক আছে, quelle est la marche à suivre pour l'agent? সেই কর্মকর্তার করণীয় কি? L'agent doit lui rappeler la loi de 1905 sur la laïcité et refuser d'effectuer la démarche. তো কর্মকর্তাকে কি করতে হবে? 1905 সালের ধর্মনিরপেক্ষতা আইনের কথা মনে করে দিতে হবে এবং কাজ করতে অস্বীকার করতে হবে, এবং
L'agent doit l'informer que le service public ne peut être rendu qu'au guichet qu'il refuse et que son refus est une rupture de principe d'égalité. Bon, কর্মকর্তাকে জানাইতে হবে যে সরকারি পরিষেবা শুধুমাত্র সেই কাউন্টারে দেওয়া সম্ভব যা তিনি প্রত্যাখ্যান করেছেন এবং এই প্রত্যাখ্যান সমতার নীতি লঙ্ঘন করে। তার মানে আপনি একজন ক্লায়েন্ট, আপনি দেখলেন একজন ছেলে একজন মেয়ে আছে, তা এখন আপনি কি করলেন, এই জায়গায় না গিয়ে আপনি এই জায়গায় আসলেন, সেই ক্ষেত্রে আপনাকে সে মনে করে দিতে পারে যে মসিব আপনার ওইখানে যেতে হবে, এখানে যাওয়া যাবে না, যেই সার্ভিসে যেই গিশেতে সার্ভিস হবে সেখানে যেতে হবে। L'agent doit demander à un collègue masculin d'assurer le service pour éviter un conflit. তো এখন দণ্ডেরাতে কর্মকর্তা কি করতে পারে, আরেকজন পুরুষ কর্মকর্তাকে বলতে পারে যে মসুল আপনি একটু সার্ভিসটা দিয়ে দেন, আমি কোনো ঝামেলা যাচ্ছি না। অ্যান্সার কোনটা হইতে পারে আমাদের হচ্ছে কোয়েশ্চন 6। কোয়েশ্চন 6 এর অ্যান্সার কোনটা হইতে পারে? একজন দিয়েছেন বে, question 6. ওকে, সিস অনেকেই বে দিচ্ছেন যে হচ্ছে কর্মকর্তাকে জানাতে হবে। তাহলে আমরা দিয়ে দেখি আপনাদের মতে। ব্রাভো, আপনারা বুঝে গেছেন যে সেটা হচ্ছে কর্মকর্তা তাকে জানাইতে পারে সরকারি পরিষেবাগুলো সব কাউন্টারই হচ্ছে মানে সমানভাবে করতে হবে এবং তার যে কাউন্টার আসবে সেই কাউন্টার থেকে তার সেই সার্ভিস নিতে হবে। এখন এটা পুরুষ হোক মহিলা হোক বা হচ্ছে একজন কি বলে ট্রান্সজেন্ডার হোক, সেই ক্ষেত্রে কিছু করার নাই, তার সার্ভিস তার কাছ থেকে নিতে হবে। এরপরে un automobiliste voit une voiture accidentée mais poursuit sa route. একজন গাড়ি চালক দেখলেন যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে এবং সে তার মতো চলে গেল, pour ne pas être en retard, তার যাতে দেরি না হয়ে যায় কোন একটা কাজে। quelle attitude conforme, তো এই সঠিক আচরণটা কোনটা? ফিল্মে এ পোস্টে লা ভিডিও করা এবং পোস্ট করা, এবং যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হয় আমাদের দেশে, এবং এই কাজ কতটুকু সংযুক্তিপূর্ণ সেটা আপনারাই জানেন। এখন s'apprêter et prévenir les secours, থামতে হবে এবং জরুরি পরিষেবাগুলোকে জানাইতে হবে, যেমন আপনি 18 ফোন দেন, 15 ফোন দেন। poursuivre son trajet মানে নিজের যাত্রা চালিয়ে যেতে হবে নিজের মতো, একজন মারা যাক এটা আমার দেখার বিষয় না। তো কোয়েশ্চন 7 অনেকেই দিয়েছেন হচ্ছে বে, অবশ্যই এটা কিন্তু আমন্দ আছে, যারা কুর্দুরা হুত শিখেছেন গাড়ি চালান, এটা কিন্তু অবশ্যই একটা নির্জন জায়গা যেখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, কেউ দেখার মতো নাই, সেখানে অবশ্যই থামতে হবে এবং সুকুর যারা আছে তাদেরকে ফোন দিয়ে জানাইতে হবে, না হলে কিন্তু জেল জরিমানা পর্যন্ত আছে, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিও করা এবং ভাইরাল করে দেওয়া এটা তো করা যাবেই না, এই বিষয়েও আমাদের সিভিকের কিন্তু প্রশ্ন আসবে। তো এই কারণে এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে আপনাদের পরীক্ষা, পাশাপাশি হচ্ছে ফ্রান্সে আপনার কি কি অধিকার আছে এবং কি কি অধিকার নাই। অনেক কাজে আছে যেগুলো আপনি হয়তো বা বাংলাদেশে করতে পারতেন কিন্তু ফ্রান্সে করা যাবে না, এই জিনিসগুলো অনেক কিছুই আছে, বিশেষ করে আপনার রেজো সোসিও, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে। un passage monte dans le train, un passager monte dans le train, একজন হচ্ছে যাত্রী সে ট্রেনের মধ্যে উঠলো বিয়ে টিকিট ছাড়া, পাসকু তুল মন্দ লোফে, কারণ সবাই এটা করে, মানে তার সামনে দেখতেছে সবাই টিকিট ছাড়া ওইটা দেখতেছে, সেও তার পিছনে পিছনে টিকিট ছাড়া উঠে গেল। কে l'attitude সিভিক, তো সেই ক্ষেত্রে নাগরিক আচরণ কোনটা? সো কাশে যে কোন হলো সেখান থেকে লুকিয়ে থাকা, augmenter sur le prix trop élevé, argumenter sur le prix trop élevé, টিকিটের দাম বেশি বলে তার সাথে দর কষাকষি করা, acheter un billet et respecter les règles de transport, তো যে যাই করুক না কেন আমি আমার মতো টিকিট কিনবো এবং পরিবহনের নিয়ম মেনে চলবো, তো কোনটা? হ্যাঁ, তাহলে উইথ আমাদের আনসার কোনটা হবে? এখানে তো সেই বলতেছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার দেখাও যায় যে 2-4 জন পাস করে চলে গেছে, আমিও পাস করে চলে যাই, অবশ্যই সেটা
হচ্ছে আপনার নাগরিক আচরণের বিরুদ্ধে অবশ্যই যে যাই করুক না কেন অবশ্যই আমার কি করতে হবে, আমার নিজের আইন নিজের মেনে চলতে হবে। এরপরে un usager malentendant se présente à un guichet administratif. তো একজন লোক যে শ্রবণ প্রতিবন্ধী, যে কানে ভালো মতো শুনে না, সে একটা গিশেতে গেল, একটা অফিসের জায়গায় গেল, sans interprète en langue des signes, মানে কোন ইন্টারপ্রেটার ছাড়া। যারা শ্রবণ প্রতিবন্ধী তারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাইনের একটা ইন্টারপ্রেটার নিয়ে যায়, বা সে ছাড়াই চলে গেছে। আমরা যে খালি ফরাসি ইন্টারপ্রেটার নিয়ে যাই এরকম না, ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজেরও কিন্তু ইন্টারপ্রেটার থাকে। L'agent public doit-il lui fournir une aide spécifique? তো সরকারি কর্মকর্তা কি তাকে বিশেষ সহায়তা দিতে হবে কিনা? তো সেই ক্ষেত্রে তো সরকারি কর্মকর্তা কি তাকে একটি স্পেশাল কোনো সার্ভিস দিতে পারবে কিনা? নো। L'usager doit se présenter avec les moyens nécessaires à sa compréhension. না, ব্যবহারকারী বা যে গেছে সেকে তার প্রয়োজন অনুযায়ী তার বুঝে নিতে হবে, বা তার প্রয়োজন অনুযায়ী তার ব্যবস্থা নিতে হবে। L'administration a une obligation d'adaptation. তো অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে সে বাধ্য নিজেকে মানিয়ে নিতে, et de compréhension এবং বুঝে নিতে, pour garantir l'égalité d'accès aux services pour les personnes handicapées. এবং কি করার জন্য, যাতে গ্যারান্টি দিতে পারে সকলের জন্য সমানভাবে অ্যাক্সেস। কাদের জন্য? যে সমস্ত ব্যক্তি হ্যান্ডিক্যাপে আছে, মানে হ্যান্ডিক্যাপ কোনো না কোনো একটা জায়গায় সমস্যা, প্রতিবন্ধী। নো, car les services publics n'ont pas l'obligation d'engager des interprètes. না, কারণ সরকারি পরিষেবাগুলোতে দোভাষী নিয়োগের বাধ্যবাধকতা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের নফের আনসার কোনটা হবে? নফ। উত্তরের পাশাপাশি একটু বলতে পারেন সময় নিয়ে যে ক্লাসটি কেমন লাগতেছে, এবং এই ধরনের ক্লাস যদি প্রত্যেক সপ্তাহে করি আপনাদের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, সেই ক্ষেত্রে আপনাদের উপকারে আসবে কিনা। কারণ এই বিষয়টা করা আসলে শুধুমাত্র আপনাদের জন্যই। যদি আপনাদের কাজে না আসে, উপকারে না আসে, তাহলে আসলে আমি বলবো যে করার প্রয়োজন হবে না, আমি একটু রেস্ট নিতে পারবো, অন্য কোনো কাজ করতে পারবো। যাই হোক, তো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যেগুলো আপনাদের উপকারে আসবে কিনা এই ধরনের ক্লাস করাইলে। অবশ্যই আগামী সপ্তাহ থেকে আমরা সরাসরি এই ধরনের পরীক্ষার মতো 40টা প্রশ্ন চলে যাব। প্রত্যেকটা সপ্তাহে আমরা একটা করে সেট শেষ করব। তাতে যদি আমরা মোটামুটি 10টা ক্লাসও করি, মোটামুটি আপনার অ্যারাউন্ড 400 প্রশ্নের উপরে আপনার একটা তখন নলেজ থাকবে। যদি 15টা ক্লাস করি এবং 40টা করে প্রশ্ন, তাহলে চিন্তা করেন যে আসলে কতগুলো প্রশ্নের উত্তর আপনাদের জানা হবে এবং প্র্যাকটিস হবে। হয়তোবা এই সময় আপনি রিলস চালাইতেন, হয়তোবা একটা মুভি দেখতেন, সেই সময়টায় আপনি ফরাসি সংস্কৃতি সম্পর্কে জানতেছেন এবং ভবিষ্যৎ নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে একটু জানাবেন আমাকে। অবশ্যই আপনারা মোটিভেশন দিলেই আমি মোটিভেশন পাই। আর অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন যাতে আরো সবাই এখানে জয়েন হয়। আর আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে জানাইতে ভুলবেন না যে ক্লাস কিন্তু প্রত্যেক সপ্তাহে হবে। তো এটা জানতেই হবে 2026 সালের নিয়ম অনুযায়ী। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা উত্তর দিয়েছি হচ্ছে অনেকে নফ বে, এরপরে হচ্ছে হোয়েন থেকে দেখছি। হ্যাঁ, এটাও ভালো লাগবে। ফরাসি ক্লাসের সময় জিজ্ঞেস করতাম যে কে কোথা থেকে দেখতেছেন, তখন দেখতাম যে আসলে শুধুমাত্র ফ্রান্স না, সেটা হচ্ছে বাংলাদেশ, কানাডা, ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে দেখা হইতো। তো সিভিক পরীক্ষা তো সবার জন্য প্রয়োজন না, আশা করি ম্যাক্সিমাম ফ্রান্সের। তারপর লিখতে পারেন কে কোন সিটি থেকে দেখতেছেন, তাহলে ভালো লাগবে দেখতে যে ফ্রান্সের কে কোন সিটিতে আছেন। অনেকেই সে দিয়েছেন, দেখি সে হয় কিনা। হয়নি, কিন্তু ভুল হয়েছে। কারণ কি? কারণ l'administration কি করতে হবে? l'administration অবশ্যই কেউ যদি প্রতিবন্ধী হয় সেই ক্ষেত্রে তাকে সাহায্য করতে হবে এবং তার যেরকমটা প্রয়োজন সেভাবে তাকে হেল্প করতে হবে। ভোলা, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেকেই সে উত্তর দিয়েছেন, তো সেটা কিন্তু হচ্ছে ভুল উত্তর।
তাহলে এই যে একটা জিনিস শিখলাম, যেটা হয়তোবা আপনার এক্সাম সিভিকে আসলে আপনি ভুল করতেন। পরের প্রশ্ন, lors d'un entretien d'embauche, চাকরি নিয়োগের ক্ষেত্রে, un recruteur vous pose une question sur votre âge sans lien avec les compétences requises. তো যাওয়ার সাথে সাথেই আপনার স্কিল কি আছে নাই, মানে এই ধরনের বেশি জিজ্ঞেস করে না কইরা আপনাকে বলতেছে, আপনার জিজ্ঞেস করতেছে আপনার বয়স কত। Quelle est votre opinion de réponse la plus appropriée? তো আপনার উত্তরটা কি হইতে পারে du point de vue légal, বিশেষ করে লিগ্যাল দিক থেকে? বিষয়টা হচ্ছে আপনার যেই কর্মের যে আসলে পোস্ট, সেই পোস্টের দক্ষতার সাথে এটার সাথে কোনো রিলেশন নাই, সেই ক্ষেত্রে যদি আপনাকে এইটা জিজ্ঞেস করে। Rappelez poliment que l'âge est un critère de discrimination interdit et demandez en quoi cette question est pertinente pour le poste. তো তাকে নম্রভাবেই বলতে মনে করাই দিতে হবে যে বয়স একটি নিষিদ্ধ বৈষম্যের মানদণ্ড, মানে বয়স যায় না, মানদণ্ড করা যাবে না, এবং এই প্রশ্নটি আপনি যে পোস্টটা চাচ্ছেন সেটা কিভাবে প্রাসঙ্গিক সেটা জানতে চাও। Répondre que le code du travail interdit de poser cette question. উত্তর দিতে পারেন যে আপনার যে হচ্ছে কাজের নিয়ম আছে, যে আইন আছে, সেখানে এই এইজটা ডিমান্ড করা নিষিদ্ধ। sous peine d'annulation de l'entretien, যেটা হচ্ছে আপনার অন্যথায় ইন্টারভিউটা বাতিল করে দিতে পারেন। mentir sur son âge pour éviter d'être pénalisé, তো যাতে পিছিয়ে না পড়ি এই কারণে সরাসরি মিথ্যা কথাই বলে যাওয়া, যে আমার যদি 30 বছর হয় আমি 25 বছর বলবো, না হয় আমি 35 বছর বলবো। তাহলে এটা একটু বলেন। ওকে, তাহলে ভাই পরীক্ষায় কি এত লম্বা থাকে? হ্যাঁ ভাই, পরীক্ষায় লম্বা থাকে, লম্বা প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে? এই কারণে সবকিছুই প্র্যাকটিস করতে হবে, এবং অবশ্যই এটা হচ্ছে আমাদের বইও পাবেন এবং হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনও পাবেন। আর এখানে পরীক্ষার প্রশ্নই দেওয়া হয়েছে পরীক্ষার বিভিন্ন দিক থেকেই, তো গুরুত্বপূর্ণ। লম্বা মনে হতে পারে কারণ আপনার এখানে বাংলা দেওয়া আছে, তবে এটা যখন ফরাসি থাকবে তখন কিন্তু এত লম্বা মনে হয় না। হ্যাঁ, c'est mieux comme ça, c'est bien la classe, très bien. Et Strasbourg, Belfort, bon, একজন রয়েছে সে যদি হয় ফাঁচিগং বা ব্রেসবুক, না ফাঁচিগং না, আমি অবশ্যই আপনারা যখন উপকৃত হন, এটা আমার কখনোই এটা আমাকে ক্লান্তি করে না। দিজের হচ্ছে অনেকে লিখেছেন আ, অনেকে লিখেছেন বে, এবং ওকে আমরা আ ক্লিক করি। আ হচ্ছে সঠিক অ্যান্সার। প্রথমত তাকে নম্রভাবেই মনে করে দিতে হবে, তার সাথে কোনো ঝামেলা করা যাবে না, যে বৈষম্য করা যাবে না, এবং হচ্ছে এই প্রশ্নটি কিভাবে তার পোস্টের সাথে প্রাসঙ্গিক সেটা আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন। তাহলে এখানে হচ্ছে আমাদের 70% আসছে স্কোর, কিন্তু আমাদের কিন্তু আনসার হওয়া উচিত ছিল 80%, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো 10টার মধ্যে আমাদের 7টা হয়েছে। আতঙ্কসিং ওকে, তাহলে নর্মালি হচ্ছে আমাদের 11:26 বাজে। এটা ছিল আমাদের প্রথম সিভিক লাইভ ক্লাস, তো সবাই শেয়ার করতে ভুলবেন না। আর আমরা আগামী সপ্তাহ থেকে, আজকে যেহেতু একটু নিয়ম কানুন নিয়ে কথা বলেছি, এই কারণে আমরা 20টা প্রশ্ন সলভ করতে পেরেছি। তো আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবো অন্তত একটা সেট সলভ করার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু বলবো যে অনেক কিছু সম্পর্কে জানতে পারেন। ভোলা, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে লাইভটি আপনাদের কেমন লেগেছে, এবং আমারও অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে আবার লাইভ ক্লাসে এসে অনেক দিন পরে। অনেকেই হয়তো বা আমাকে ছোট ছোট ভিডিওতে দেখছেন, ছোট ছোট হচ্ছে পোস্টে দেখেন। এখন থেকে আবার চেষ্টা করবো আপনাদের সাথে রেগুলার জয়েন করতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আগামী ক্লাসে, আগামী দিনে, মানে হচ্ছে আগামীকাল, যারা হচ্ছে ফরাসি ক্লাসের সাথে সংযুক্ত হবেন। Au revoir, bonne nuit.